ইসরায়েলি শক্তিশালী ড্রোন এবং ইসরায়েলি ব্যবহৃত আমেরিকার কয়েকটি ফাইটার বিমান সহ প্রায় অর্ধশতাধিক ফাইটারের কাছাকাছি বিমান কিন্তু ধ্বংস হয়ে গেছে। এগুলো কিন্তু অনেকে প্রকাশ করছে না, কারণ এগুলা ভিডিও করার মতো কোনো লোকটা, এগুলো স্যাটেলাইটের মাধ্যমে যা প্রকাশ করা হচ্ছে তাই, কিন্তু আসলে তার চেয়ে 4-5 গুণ বেশি কিন্তু ধ্বংসত্ব হচ্ছে। ইরানেরও হচ্ছে, কারণ ইরানের মানুষগুলো মারা যাচ্ছে বেশি। ইরানের মানুষ মারা গেছে প্রচুর পরিমাণ, কিন্তু ইরানের মধ্যে কিছু গাদ্দার ছিল। আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে দেখাবো ইসরায়েলকে কড়া জবাব দিলেন ইরান, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। আন্তর্জাতিক খবর হচ্ছে যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ, যে মধ্যকার যে পরিস্থিতি, সেটা আপনারা সকলে অবগত আছেন। আল্লাহর মায়ের দুনিয়ার বার একটি কথা আছে, ইসরায়েল যে অপরাধ করেছে ফিলিস্তিনি সাধারণ ছোট ছোট বাচ্চাদের, মানুষকে নির্বিচারে প্রকাশ্যে গুলি করে হত্যা করা, আল্লাহ তার প্রতিশোধ কিন্তু নিচ্ছে। ইসরায়েলের এমন কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা নাই যে ইরান ধ্বংস করে দিচ্ছে না। প্রায় 60% ইসরায়েলের স্থাপনা ধ্বংস হয়ে গেছে। বিশেষ সমস্ত মানে গুরুত্বপূর্ণ স্থাপনা, যেগুলোর মধ্যে অনেক কিছুই, লাইভে এত কথা বলতে গেলে অনেক বড় লাইভ হয়ে যাবে। প্রায় অর্ধশতাধিক উপরে ইসরায়েলি শক্তিশালী ড্রোন এবং ইসরায়েলি ব্যবহৃত আমেরিকার কয়েকটি ফাইটার বিমান সহ প্রায় অর্ধশতাধিক ফাইটারের কাছাকাছি বিমান কিন্তু ধ্বংস হয়ে গেছে। এগুলো কিন্তু অনেকে প্রকাশ করছে না, কারণ এগুলা ভিডিও করার মতো কোনো লোকটা, এগুলো স্যাটেলাইটের মাধ্যমে যা প্রকাশ করা হচ্ছে তাই, কিন্তু আসলে তার চেয়ে 4-5 গুণ বেশি কিন্তু ধ্বংসত্ব হচ্ছে। ইরানেরও হচ্ছে, কারণ ইরানের মানুষগুলো মারা যাচ্ছে বেশি। ইরানের মানুষ মারা গেছে প্রচুর পরিমাণ, কিন্তু ইরানের মধ্যে কিছু গাদ্দার ছিল। এই গাদ্দারের কারণে ইরানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ তারা হয়তো এখান থেকে লাইভ লোকেশন দিয়েছে বা ওই লোকেশন অনুযায়ী তারা ক্ষেপণাস্ত্র বা বিভিন্ন বোম্বিং করছে ইসরায়েলের পক্ষ থেকে। কিন্তু যেসব মুনাফেকগুলো ইরানের দেশের নাগরিক হয়েও ইরানের বিপক্ষে টাকা পয়সা খেয়ে বা অর্থের লোভে ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে, যে গুপ্তচরগুলোকে অলরেডি ইরান ধরে ফেলেছে, সাথে সাথে কিন্তু হত্যা করছে। এবং ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মুসাদদের ঘাঁটি কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে এবং তাদেরকেও গ্রেফতার করা হচ্ছে এবং তাদেরকেও হত্যা করা হচ্ছে। অনেকেই খবরগুলো আসতেছে না। তো একটি জিনিস দেখলেন আমরা, যে ইসরায়েলের সমস্ত নাগরিকরা ইরানের কাছে ক্ষমা চাচ্ছে, হাত জোর করে ক্ষমা চাচ্ছে, স্টপ দ্য ওয়ার, তারা যুদ্ধবিরতি চাচ্ছে, তারা পরাজিত, তারা স্যালেন্ডার করছে, যে আমরা যুদ্ধ চাই না, আমরা স্যালেন্ডার করছি, আমরা ক্ষমা চাচ্ছি, ইরান যেন তাদেরকে ক্ষমা করে দেয়, আমরা হেরে গেছি, স্যালেন্ডার করতেছে। এবং ওইখানকার এয়ারফোর্সও তারা তারা যুদ্ধ করতে চাচ্ছে না, তাদের ডিফেন্স যুদ্ধ করতে চাচ্ছে না, প্রচুর পরিমাণ তারা বিপদে পড়ে গেছে। কিন্তু আমেরিকা তাদেরকে ইন্ধন দিচ্ছে যাতে তারা যুদ্ধ করে, তারা ইরানের বিরুদ্ধে আমেরিকা পদক্ষেপ নিবে। কারণ আমেরিকা আসলে একটা কুসংস্কার, খুব খারাপ একটা রাষ্ট্র বিশ্বের মধ্যে, কারণ তারা অন্য একটা রাষ্ট্রকে উস্কানি দিয়ে দেয় যাতে ওই রাষ্ট্রগুলো ধ্বংস হলে ভবিষ্যতে যেন তারা অস্ত্র, গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র, মিসাইল, পারমাণবিক বোমা বা বিভিন্ন জিনিস যেন তারা বিক্রি করতে পারে। কারণ আমেরিকার মেইন বিজনেস আয়ের উৎস হচ্ছে তারা অস্ত্র, বিমান টিমান বিক্রি করা, এগুলো। কিন্তু আমেরিকা ভুলে গেছে যে ইরানের পাশে কারা ছিল, ইরানের পাশে কারা আছে। ইরানের পাশে আছে পাকিস্তান, চীন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হচ্ছে রাশিয়া, এবং সবচেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর কি বলবো আপনার, ভয়ঙ্কর হচ্ছে এত ভয়ঙ্কর মাফিয়া ডন যাকে বলে বিশ্বের মধ্যে, সেটা হচ্ছে উত্তর কোরিয়া, কিম, যে কাউকে ভয় পায় না, কথা বললে কি আপনার অস্ত্র মারে দিব, পারমাণবিক মেরে দিবে। সেই দলগুলো কিন্তু, সেই রাষ্ট্রগুলো কিন্তু ইরানের পক্ষে। আর ভারতের পক্ষে, ইসরায়েলের পক্ষে, আমাদের এশিয়া মহাদেশের হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট এবং শত্রু দেশ যেটা হচ্ছে দ্বিতীয় ইহুদি, সেটা হচ্ছে ভারত। ভারত সাপোর্ট দিচ্ছে ইসরায়েলকে আমেরিকার সাথে তাল মিলিয়ে। কিন্তু এরা যদি সত্যিকার অর্থে যুদ্ধ লাগে, ভারতও ধ্বংস হয়ে যাবে, ইসরায়েল তো মানচিত্রে থাকবেই না। আর 2-4-5 দিন ধ্বংস হয়ে গেলে ইসরায়েলের শুধু মানুষই হয়তো কয়টা চিপা থাকতে পারে, সামরিক কোনো ঘাঁটি থাকবে না। ইসরায়েল আসলে ধ্বংস করে দেওয়া উচিত।
এভাবে প্রত্যেকটা মুসলিম দেশ থেকে যদি ছোট্ট একটা ভূখণ্ড 22,000 কিলোমিটার বর্গ কিলোমিটার একটি রাষ্ট্র হচ্ছে ইসরায়েল, এটাকে যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে প্রত্যেকটা দেশে কোনো কুন্দল আর থাকবে না। তিলে তিলে এই ইসরায়েল কিছু হলে লেবাননের উপর বোম মেরে দেয়, জর্ডানের উপর মেরে দেয়, আরব দেশের উপর মেরে দেয়, মানে যা খুশি তাই করতে থাকে। কারণ আমেরিকার শেল্টার আছে। আর ইরানের মানে ইসরায়েলের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শক্তিশালী ছিল আয়রন ডোম। এখন আয়রন ডোমও কিন্তু কাজ করতেছে না। এবং তাদের যে পরিমাণ আয়রন ডোমের যে খরচ হচ্ছে ইরানের মানে ক্ষেপণাস্ত্রগুলো ফেরানোর জন্য, তাতে তার আয়রন ডোমগুলো দুর্বল হয়ে যাচ্ছে। আয়রন ডোম যদি কোনো কাজ করা বন্ধ করে দেয়, সর্বোচ্চ ইসরায়েলকে ধ্বংস করতে 1 ঘন্টা সময় লাগবে। পুরা মানচিত্র থেকে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে, কোনো মানুষই আর থাকবে না। আর ইরানের যে ইসরায়েলের যে প্রেসিডেন্ট নেতানিয়াহু অলরেডি সে চলে গেছে, রাষ্ট্র ত্যাগ করে আত্মগোপনে আছেন। কিন্তু ইরানের প্রেসিডেন্ট কিন্তু যায় নাই, বলছে আমি খামেনি সাহেব বলেছেন যদি আমি মারা যাই তোমরা কিন্তু আমার দায়িত্বে যে আসবে তোমরা কিন্তু যুদ্ধ করে যাও। এটাই হচ্ছে একটা দলনেতার একটা যুদ্ধের দলনেতার একটা মনোভাব, বা এটাই এগুলো করা উচিত। যারা এই ধরনের কথা বলে তারাই বিজয়ী হয়। তো প্রিয় দেশবাসী, সবাই লাইভটা শেয়ার করবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসরায়েলরা কিন্তু সারেন্ডার করে ফেলেছে। সোশ্যাল মিডিয়াতে মহিলারা, পুরুষরা, বিমান বাহিনী, ফোর্স, সেনাবাহিনী, ইসরায়েলের সবাই কিন্তু সারেন্ডার করতেছে। তো আশা করি এটা আমেরিকার ইন্ধনে, কিন্তু ইসরায়েল কিন্তু এখন রাষ্ট্রীয়ভাবে সারেন্ডার করতেছে না। কিন্তু তারা সারেন্ডার চাচ্ছে বিভিন্ন যুদ্ধবিরতির জন্য আমেরিকার কাছে, লন্ডনের ব্রিটিশের কাছে, তারা বিভিন্ন সিস্টেমে তারা যেন মধ্যপ্রাচ্যের শিরোমণি সৌদি আরবের কাছেও প্রস্তাব পাঠিয়েছে যেন তারা যুদ্ধবিরতিটা যেন করে। কিন্তু ইরান তারা যুদ্ধবিরতি চায় না, তারা যুদ্ধ চায়। এবং বলেছে যে আমেরিকা নাকি ইরানের উপর যুদ্ধ করবে, মানে তাদের উপরে অ্যাটাক করবে। তো এই কথা বলাতে ইরান বলছে আমেরিকার উপর তারা পাল্টা আক্রমণ করবে। তাহলে তারা চুল পরিমাণ ভয়ের কোনো কিছু নাই। এবং বলছে মধ্যপ্রাচ্যের মধ্যে যতগুলো রাষ্ট্রে আমেরিকার ব্যাংক মানে আছে, তাদের যে রাষ্ট্রীয়ভাবে তারা স্থাপনা আছে, আমেরিকার যে ব্যাংকারগুলো আছে, আমেরিকার যে ব্যাচ ক্যাম্প আছে, প্রত্যেকটা আরব দেশেই আছে। যেমন আমার কাতারে আমি যেখানে ছিলাম, আমার পাশেই আমেরিকার ব্যাচ ক্যাম্প আছে। প্রত্যেকটা ব্যাচ ক্যাম্প উড়িয়ে দেওয়া হবে, ইরানের হুমকি এটা। তো আমি মনে করি যদি রাষ্ট্রীয়ভাবে ইসরায়েল যদি আত্মসমর্পণ করে, তাহলে আমার মনে হয় ইসরায়েল বেঁচে যাবে। তা না হলে ইসরায়েলের আশেপাশে যারা সাপোর্ট দেবে তারা কিন্তু ধ্বংস হবে। এখন ভারত যদি সাপোর্ট দেয়, ভারতও ধ্বংস হবে। আমি ছোট্ট একটি কথা বলে দিতে চাই। পৃথিবীর ভিতরে পারমাণবিক বোমা অনেক রাষ্ট্রে আছে, তার মধ্যে পারমাণবিক বোমার একটা ধারণ ক্ষমতা আছে, মানে আপনার আয়তন আছে, যে কতটুকু আয়তন নিয়ে এই পারমাণবিক বোমা তার ধ্বংসাত্ম ছড়াতে পারবে। তার মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে রাশিয়া, আমেরিকা, এবং প্রায় সেমই আপনার পাকিস্তানের পারমাণবিক বোমা কিন্তু অনেক শক্তিশালী। আর পারমাণবিক বোমা বলতে আমরা কিন্তু ভাবি যে একটা পারমাণবিক বোমা মারলে ইসরায়েল শেষ হয়ে যাবে, আমেরিকা শেষ হয়ে যাবে, মানে বাংলাদেশ শেষ হয়ে যাবে, নেপাল শেষ হয়ে যাবে একটা মারলে। আসলে কিন্তু এরকম কিছু না। পারমাণবিক বোমা কিন্তু অনেক রাষ্ট্রের কাছে প্রচুর পরিমাণ আছে। ভারতের কাছে যে পারমাণবিক বোমাগুলো আছে পারমাণবিক, সেটার ক্ষমতা সম্পূর্ণ মানে ক্ষতিস্মারক হচ্ছে 6 কিলোমিটার। 6 কিলোমিটারের মধ্যে যে বোমাগুলো পড়বে পারমাণবিক বোমা, 6 কিলোমিটার ভিতরে সমস্ত কিছু তামা হয়ে যাবে, ওইখানে আর কোনো অক্সিজেন ফলার মতো কোনো কিছু থাকবে না। কিন্তু এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা হচ্ছে পাকিস্তানের কাছে, যেটার দূরত্ব এবং ক্ষমতা মানে ধ্বংসাত্মক ক্ষমতার আয়তন হচ্ছে 8 কিলোমিটার। তাহলে ভারতের চাইতে আরো 2 কিলোমিটার ক্ষতিসাধক পারমাণবিক বোমা হচ্ছে পাকিস্তানে। তো এটাইকে আমরা গর্ব করতে পারি যে ইসলাম এবং মুসলিমরা কখনোই যুদ্ধে কোনোদিন সারেন্ডার করে নাই। একদম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ শুরু থেকে যে আমাদের যখন আমাদের কি বলবো আপনার যখন কোনো আমাদের পয়গম্বররা ছিলেন, বিভিন্ন নবীরাও কিন্তু যুদ্ধ করেছেন, ওলি আল্লাহ ছিলেন, তারা ওনারা কিন্তু যুদ্ধ করেছেন, ইহুদির সাথে যুদ্ধ করেছেন। তখন কিন্তু ওনারা সারেন্ডার করে নাই। 200-300 লোক নিয়ে হাজার লোকের সাথে যুদ্ধ করেছেন এবং বিজয়ী হয়েছেন। তো ইসলাম ইরান এটাই প্রকাশ করে দিল, পাকিস্তান এটাও প্রমাণ করে দিল। ভারতের সাথে কিন্তু ওনারা বসে নাই, মানে তাদের অনেক যুগ করার পরে তারা যুদ্ধবিরতিতে অংশগ্রহণ করছে, পাকিস্তানের পক্ষ থেকে না, ভারতের পক্ষ থেকে। ইরানকে বলা হচ্ছে তারা যুদ্ধবিরতিতে যাবে না, তারা যুদ্ধ করবে। তো তাই মুসলিমরা কখনোই যুদ্ধ পরাজিত গ্রহণ করে না। তারা যতটুকু পারবে, তারা মৃত্যুকে ভয় করে না, তারা শহীদ হতে প্রস্তুত, কিন্তু যুদ্ধ তারা চালিয়ে যাবে। এটা প্রত্যেকটা মুসলমানদের এটা ইমানের একটা শক্তি, এবং তারা ব্লাডে এটাই বলে যে যুদ্ধ তারা জয় হতে হবে। আমি বাংলাদেশকেও বলবো, আমাদের প্রত্যেকটা দেশে তারা পারমাণবিক ক্ষেপণাস্ত্র, বিভিন্ন ফাইটার বিমান শক্তিশালী এবং এয়ার ডিফেন্স শেল্টার নেওয়া প্রত্যেকটা দেশেই কিন্তু আছে। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু খুবই দুর্বল। কারণ আমাদের বাংলাদেশে কিন্তু একটা শেল্টার খুবই শক্তিশালী, এশিয়া মহাদেশে না, সারা বিশ্বের মধ্যে, সেটা হচ্ছে রাজনৈতিক। যে ক্ষমতা আসবে
প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী, মেয়র, সিটি কর্পোরেশন মেম্বার, চেয়ারম্যান সবাই যার যার স্বার্থে রাষ্ট্রের টাকা কিভাবে চুরি ডাকাতি করতে পারবে, কিভাবে পকেটে ভরতে পারবে, কিভাবে তার পরিবারকে উন্নত করতে পারবে, কিভাবে তার বংশলোককে উন্নত করতে পারবে, কিভাবে সেই টাকাগুলো দুর্নীতি করে সুইস ব্যাংকে বিভিন্ন রাষ্ট্রে বাড়ি ঘর করে মানে খেতে পারবে, তারা কিন্তু এই ব্যবস্থা করে। কিন্তু রাষ্ট্রের উন্নয়ন, রাষ্ট্রকে শক্তিশালী করার জন্য তাদের কোনো ভূমিকা থাকে না। তো প্রিয় দেশবাসী, আমরা চাইবো বাংলাদেশের মানুষ দুর্নীতি ছেড়ে দিয়ে, রাজনৈতিক ব্যক্তিরা দুর্নীতি ছেড়ে দিয়ে অন্তত রাষ্ট্রকে শক্তিশালী করার জন্য তারা যেন সামরিক শক্তিশালী, মানে বিশ্বের যুদ্ধ যেন কিভাবে চলছে সেগুলো পর্যবেক্ষণ করে যেন আমরা বাংলাদেশও যেন শক্তিশালী হতে পারি, সেই বিষয়ে যেন সরকার যেন পদক্ষেপ নেয়। তো আপনারা সবাই ইরানের জন্য দোয়া করবেন। আর 2-3 দিন যুদ্ধ চললে ইসরায়েল মানচিত্র থেকে শেষ, কারণ ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী অবস্থান ছিল আয়রন ডোম, সেটা অলরেডি ধ্বংসের পথে, এটা মোটামুটি কাজ করছে না। আগে দেখা গেল 110টা বোমা যদি ফালানো হতো 10টাই তারা রিফিউজ করতে পারতো। 100 ক্ষেপণাস্ত্র যদি ফালাতো দেখা যায় 1টা বা 2টা ক্ষেপণাস্ত্র তারা হয়তো মানে ধ্বংস করতে পারতো ইসরায়েলের উপর, 98টা তারা ধ্বংস করতে পারতো। আর এখন 50টা ফালাইলে 45টা বোমাই মানে ইসরায়েলের উপর আঘাত করতে সক্ষম হচ্ছে। তার মানে তাদের আয়রন ডোম কাজ করছে না। একটা পারমাণবিক একটা ক্ষেপণাস্ত্রের যে দাম, ওই দামটাকে তারা ওই আয়রন ডোম ব্যবহার করে তার চেয়ে দ্বিগুণ খরচ দিয়ে একটা বুম মানে ধ্বংস করতে হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইরানের যে যুদ্ধের কলা কৌশলটা, প্রথম প্রায় 400-র মতো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উপর মারছে একদম ফাঁকা, মানে ওইটার প্রতি কোনো মানে ক্ষতি মানে বুম না, এটা একটা মানে এমটি, মানে যেটাকে বলে খালি ক্ষেপণাস্ত্র। তো ওইটাকে যেটাকে বলে শত্রুকে ধোঁকা দেওয়া। তো ইসরায়েল কি করেছে, ওই ক্ষেপণাস্ত্রকে ফিরানোর জন্য আয়রন ডোম ব্যবহার করেছে। আয়রন ডোম 400 ধ্বংসাত্মক, মানে ইরানের যে ক্ষেপণাস্ত্রকে ফিরানোর জন্য যে আয়রন ডোম ব্যবহার করেছে, আয়রন ডোম দুর্বল হয়ে গেছে। আর এখন যা মারতেছে এটা অরিজিনাল, কারণ এখন আয়রন ডোমের কোনো কাজ করছে না। তো এখন এগুলো হচ্ছে মুসলিমদের শক্তি, ব্রেন, এবং এগুলো দেমাগ, যেটাকে বলে যুদ্ধের কলাকৌশল। তো ধন্যবাদ জানাচ্ছি আমরা ইরানকে এবং প্রত্যেকটা মুসলিম দেশকে। সবাই ঐক্যবদ্ধভাবে এই ইসরায়েলকে ধ্বংস করতে হবে, এবং বাংলাদেশ সরকারকে বলবো এই যুদ্ধ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, দুর্নীতি মুক্ত হয়ে বাংলাদেশ সামরিক শক্তিতে যেন এগিয়ে যায় সেই প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে, সবাই লাইভটা শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনার যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।